অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখো ক্লাস 8-এর ভূগোল সাবজেক্টের দ্বিতীয় ইউনিট টেস্ট 2026 সালের যে 50 নম্বরের কোশ্চেন পড়েছিল সেই প্রশ্নপত্রটি দেখো, এর আমি সমাধান করে দেবো। তো যাদের এখনও পরীক্ষা হয়নি তারা তো অবশ্যই উপকৃত হবে, আর যারা পরীক্ষা দিয়েছো একবার মিলিয়ে নাও। ওকে, আর ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে এই ধরনের আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো দেখো একের কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লিখতে বলেছে। অর্থাৎ এই যে 1 নম্বর দাগ দিয়ে এইটা পুরোটা আবার তোমাকে রিপিট লিখতে হবে। ওকে, অর্থাৎ কর্কটীয় ও মকরীয় অঞ্চল গড়ে উঠেছে উভয় গোলার্ধ দিয়ে। এরপরে যেটা উত্তর সেই এই কয়েরটাই 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, অর্থাৎ শুধু ঠিক নয়, এখান থেকে তোমাকে এইখানে পর্যন্ত লিখে আবার এই উত্তরটা পুরো তুলে দিতে হবে। ওকে, এরপর দুইয়েরটা কি বলছে দেখো, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণকে বলে কি। দেখো এইটাও পুরোটা লিখবে, এই যে ড্যাশ দেবে, এরপরে এর উত্তরটা যেটা সেটা তোমাকে লিখতে হবে। কোনটিকে বলা হয়? মৌসুমি বায়ুকে বলা হয় স্থলবায়ু আর সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ। ক্লিয়ার? তিনের বলছে একটি নিম্ন উচ্চতার মেঘ কি। একটি দেখো নিম্ন উচ্চতার মেঘ হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস। ওকে, কিউমুলাস মেঘগুলো নিচের দিকে হয়, এইটাই হবে। চারেটা বলছে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণবাতের নাম কি। আমাদের এই বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত হয় তাকে বলা হয় সাইক্লোন। পাঁচেরটা বলছে উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম মাউন্ট ম্যাককিনলে। ক্লিয়ার? ছয়টা বলছে পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শিকাগো শহরকে। সাতেরটা বলছে দক্ষিণ আমেরিকার পশ্চিমের সংকীর্ণ উপকূলে গড়ে ওঠা মালভূমি অঞ্চলে কি মরুভূমি দেখা যায়? এটা তোমার হবে দেখো আটাকামা মরুভূমি দেখা যায়। দক্ষিণ গোলার্ধের শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হচ্ছে দেখো আর্জেন্টিনা। আর্জেন্টিনায় প্রচুর পরিমাণে গম উৎপন্ন করা হয়, অর্থাৎ আর্জেন্টিনা। নয়টা বলছে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হচ্ছে দেখো নাউরু। ওকে, আর বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। 10 বলছে রুপোর্ট শহর কাকে বলা হয়? রুপোর্ট শহর বলছে দেখো ব্রোকেন হিলকে বলা হয়। তাহলে আশা করি এই 10টা তুমি ঠিক পারফেক্ট উত্তর করতে পারবে। ওকে, এরপর দেখো 2 দাগের কি বলছে, বাক্যটিকে ঠিক হলে শুদ্ধ লিখবে আর ভুল হলে অশুদ্ধ লিখবে। ওকে, শুদ্ধ অশুদ্ধ করতে বলছে। বলছে দেখো কয়েকটা কোরিওলিস বলের প্রভাবে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে। এটা কিন্তু সঠিক, এটা হয়ে যাবে শুদ্ধ। ওকে, আচ্ছা কয়েকটা বলছে পশ্চিম বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এটা যদি এখানে শীতকাল বলতো তাহলে কিন্তু ঠিক হতো, এটা গ্রীষ্মকাল বলেছে যার কারণে এটা ভুল, এটা হয়ে যাবে অশুদ্ধ। ওকে, গয়টা বলছে বায়ু শিশিরাঙ্ক তাপমাত্রায় সম্পৃক্ত হয়, অর্থাৎ বায়ু সম্পৃক্ত হলেই শিশিরাঙ্ক হয়, কথাটা ঠিক, এটাও হয়ে যাবে শুদ্ধ। ক্লিয়ার? এরপরে ঘয়টা কি বলছে, কলম্বিয়া নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠে। কলম্বিয়া নয়, কলোরাডো নদীর ওপর, এটা হয়ে যাচ্ছে অশুদ্ধ। আচ্ছা, একটা বলছে আটাকামা মরুভূমিতে ক্রান্তীয় মরু জলবায়ু দেখা যায়। হ্যাঁ, ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চলে আটাকামা মরুভূমি দেখা যায়, এটা হয়ে যাবে শুদ্ধ। আর ছয়টা বলছে দেখো অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমিতে আয়ার রক দেখা যায়, এটা অশুদ্ধ, ভুল। ক্লিয়ার? তাহলে শুদ্ধ অশুদ্ধ খুবই সোজা পড়েছে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ কি বলছে, অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত শীতল বায়ুকে কি বলা হয়? দেখো খেয়াল করো, শীতল বায়ুকে বোরো বলা হয়। ওকে, বাতাসে ভাসমান জলকণা হলো কি? বাতাসে ভাসমান জলকণাকে কুয়াশা বলে, কুয়াশা। ক্লিয়ার? এই শীতকালে এবার দেখা যাবে। পর্বতের অনুবাদ ঢাল কি নামে পরিচিত? দেখো প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয় আর অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, যার কারণে এখানে কি বলা হয়? একে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়, বৃষ্টির ছায় অঞ্চল। বোঝা গেল? এরপরে কি বলছে দেখো, ড্যাশ নদী অ্যাপালোসিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে। এটা কি হবে? সেন্ট লরেন্স নদী। কি নদী? সেন্ট লরেন্স। ওকে, সেন্ট লরেন্স নদী অ্যাপোলেসিয়ান ও পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করেছে। ক্লিয়ার? এরপরে বলছে দক্ষিণ আমেরিকার একমাত্র ড্যাশ নদীতে বদ্বীপ সৃষ্টি হয়েছে। দেখো ওরিনোকো নদীতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, আর বাকি সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি, তাহলে এটা হয়ে যাবে ওরিনোকো। তারপরে দেখো ছয়টা বলেছে মারে ও ডার্লিং নদী। মারে ও ডার্লিং নদী ড্যাশ শহরে মিলিত হয়েছে। কোন শহরে? ওয়েন্ট ওয়ার্থ। কে আছে? ওয়েন্ট ওয়ার্থ ও অন্তঃস্থকা থাইরেপ। ঠিক আছে, ওয়েন্ট ওয়ার্থ শহরে মিলিত হয়েছে। তাহলে শূন্যস্থান পূরণগুলোও কিছু নেই। দেখো এরপরে 3 দাগের দেখো এখানে যে ডান দিক বাদিক স্তম্ভ মেলাতে বলেছে, কি লিখবে? দেখো অশ্ব অক্ষাংশ কোথায় দেখা যায়?
কর্কটীয় ও মকরীয় শান্ত বলয়। বজ্রমেঘ কাকে বলা হয়? বজ্রমেঘ দেখো কিউমুলোনিম্বাস মেঘকেই বলা হয় বজ্রমেঘ। অ্যাক্রন কি? অ্যাক্রন হচ্ছে পৃথিবীর রবার রাজধানী। এখানে রবার কথাটা লিখতে হবে, পৃথিবীর রবার, ঠিক আছে, রবার রাজধানী। ওকে, আচ্ছা। সেলভা অরণ্য কি? সেলভা অরণ্যে দেখো গোধূলি অঞ্চল দেখা যায়। আর নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ডাউন্স। তাহলে এইভাবে তোমাকে ডান দিক বাদিক মেলাতে হবে। ক্লিয়ার? দেখো কত সোজা। এরপরে 4 দাগের যে কোশ্চেনগুলো পড়েছে এগুলোও দেখো কত সোজা। কি বলছে? একটি বাক্যে উত্তর দাও। পরিচলন বৃষ্টিপাত কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়? দেখো কোন পদ্ধতিতে? পরিবহন পদ্ধতিতে। তাহলে এটা খুব সোজা। দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কি নামে পরিচিত? দক্ষিণ গোলার্ধে দেখো মেরুবায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ু। ওকে, মেরুবায়ু নামে পরিচিত, দক্ষিণ পূর্ব। ওকে, তারপরে দেখো কয়েকটা বলছে কোন বায়ু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়? এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ তুমি শর্টেই লিখবে যে মৌসুমি বায়ু। ওকে, মৌসুমি বায়ু। এরপরে ঘয়টা কি বলছে? অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে কোন ধরনের জলবায়ু দেখা যায়? ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। কোন ধরনের? ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেখা যায়। বোঝা গেল? একটা বলছে দেখো অস্ট্রেলিয়ার একটি অন্তর্বাহিনী নদীর নাম কি? অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। ওকে, এটা অস্ট্রেলিয়াতেই আছে, মারে ডার্লিং নদী। ওকে, পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুকে বলা হয় পম্পেরো। এটা খুবই সোজা, পাম্পেরো বা পম্পেরো, যেটা পারো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পম্পেরো লিখলেও রাইট দিয়ে দেবে, আর পাম্পেরো লিখলেও রাইট দিয়ে দেবে। 6টা বলছে দেখো কোন দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে? কোন নদী? ইরি ও অন্টারিও হ্রদ। ঠিক আছে, কি হ্রদ? ইরি ও অন্টারিও। ইরি ও অন্টারিও এই দুটি হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। দেখো এখানে যে 6টি শর্ট কোশ্চেন তোমাকে করতে বলেছে, এখানে তোমার 7টা দিয়েছে, 7টিই সোজা। তাহলে আশা করি এখানে 6 নম্বর তোমার কাছে খুবই ইজি। ওকে, এরপর দেখো 3 দাগের যে 1 নম্বরটা কি বলেছে? 2 ক্রান্তীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি হয় কেন? এটা দেখো তোমার বইয়ের 31 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে তথ্যটা, এখান থেকে তোমাকে এতটুকু তথ্য লিখতে হবে। কি? দুটি বিপরীতধর্মী বাতাস 2 ক্রান্তীয় অঞ্চলে মিলিত হওয়ার ফলে এখানে বায়ুর পরিমাণ বেড়ে যায়, ঘনত্বও বাড়ে। তাহলে এই তথ্যটা তোমাকে লিখতে হবে, খুব সোজা। এরপরে দেখো 2টা কি বলছে? চেরাপুঞ্জি ও শিলং এর দূরত্ব কম হওয়া সত্ত্বেও বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? এটা দেখো তোমার বইয়ের 47 পাতায় আছে, তবে আমি ডিটেলস বলে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। দেখো চেরাপুঞ্জি আর শিলং দুটি শহর খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও, ওকে, মেঘালয়ের যে খাসি পাহাড় আছে সেই পাহাড়ের প্রতিবাদ ঢালে আছে চেরাপুঞ্জি শহরটি, আর অনুবাদ ঢালে আছে শিলং শহরটি। ওকে, প্রতিবাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ মেঘ কী হয়? বাধা পেয়ে এই চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দেয়। ফলে যখন সেই মেঘ যখন শিলংয়ের দিকে উড়ে যায়, তখন সেই মেঘে আর জলীয় বাষ্প থাকে না, ফলে শিলংয়ে আর বৃষ্টিপাত প্রায় হয় না। ওকে, শিলংয়ের বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তাই শিলং আর চেরাপুঞ্জি দুটি হচ্ছে পাহাড়ের দুটি ঢালে অবস্থিত। চেরাপুঞ্জি হচ্ছে প্রতিবাদ ঢালে, আর শিলং হচ্ছে অনুবাদ ঢালে। কোন? খাসি পাহাড়ের। ক্লিয়ার? এই কারণে এই দুটি শহরের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয়। দেখো খুব সোজা। দেখো 3টা কি বলছে? 3টা বলছে মিসিসিপি মিসৌরি নদীর উৎস ও মোহনা লেখো। উৎস ও মোহনা। উৎস দেখো আমি খুব সহজে বলে দিচ্ছি, উৎস হচ্ছে সুপিরিয়র হ্রদ। ওকে, কি? সুপিরিয়র, ঠিক আছে, সুপিরিয়র হ্রদ। ওকে, এবং পশ্চিম পর্বত আছে তার এখানে, সেই পশ্চিম পর্বত ব্র্যাকেটে লিখে দেবে, পশ্চিম পর্বত। অর্থাৎ উৎস হচ্ছে সুপিরিয়র হ্রদ, পশ্চিম পর্বত। আর মোহনা কোথায়? মোহনা হচ্ছে মেক্সিকো উপসাগর। কোথায়? মেক্সিকো উপসাগর। তাহলে ব্যাস এই দুটি কথা লিখে দিলেই তোমার এইটা উত্তর হয়ে যাবে। 4টা বলছে দক্ষিণ আমেরিকার নদ নদীর দুটি বৈশিষ্ট্য লেখো। এটা দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি 99 পাতায়। দেখো
দেখো এই দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটাই আসছো, দেখতে পাবে নদ নদী যে আছে, এখানে দেখো নদ নদীর এই যে বৈশিষ্ট্যটা এখানে দেখতে পাচ্ছ, বিশেষ বৈশিষ্ট্য, এই তথ্য এখানে আর এখানে এই দুটো নদীর বৈশিষ্ট্য করতে হবে। একটা দেখো আমাজন নদীর বৈশিষ্ট্য আর অরিনোকো নদীর একটু বৈশিষ্ট্য দিয়েছে, এই দুটো বৈশিষ্ট্য তুললেই তোমার হয়ে যাবে। এরপরে কোশ্চেন আছে দেখো পাঁচেরটা, আর্টেজীয় কূপ কি? আর্টেজীয় কূপ এটাও দেখো তোমার বইয়ের 111 পাতায়। দেখো দেখো ওশেনিয়া মহাদেশে আসবে, এখানে যে আর্টেজীয় কূপটা দেখতে পাচ্ছ এইখান থেকে তুলবে কি, কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই যে কূপ খুঁড়লে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে, এই ধরনের কূপকে আর্টেজীয় কূপ বলা হয়। খুব সোজা, এইটুখানি তুললেই। এবার দেখো চারের দাগের কোশ্চেনগুলো কি আসছে, পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষিকাজ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা দেখো তোমার বইয়ের 106 পাতায়। দেখো দেখো দক্ষিণ আমেরিকা চ্যাপ্টারটাই আসবে, সেখানে পম্পাস অঞ্চলটা তুমি পেয়ে যাবে, সেখানে দেখো এই কৃষিকাজ অধ্যায়টা আছে, সেই যে প্যারাটা এখান থেকে এখানে তুলে দিতে হবে, ব্যাস তোমার উত্তর কমপ্লিট। এরপর বলছে দেখো কানাডার সিল্ড অঞ্চলের শিল্পোন্নতির 3টি কারণ লেখো। এটা তোমাদের কাছে খুবই একটা কমন কোশ্চেন। দেখো 92 পাতায়। দেখো দেখো উত্তর আমেরিকা এই চ্যাপ্টারে আসবে, কানাডীয় সিল্ড অঞ্চলটা তুমি দেখতে পাবে, সেখানে দেখবে এই শিল্প আছে, শিল্পের এখানে দেখো কয়েকটা উন্নতির বলেছে, 1 নম্বর 2 নম্বর 3 4, এখান থেকে খালি এই পয়েন্টগুলো তোমাকে তুলে দিতে হবে। ঠিক আছে, দেখো কিচ্ছু নেই, খুবই অল্প উত্তরটা আছে। এরপর 3 নম্বর বলছে দেখো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের 3টি পার্থক্য লেখো। এটা দেখো 41 পাতায়। দেখো দেখো এখানে ঘূর্ণবাত দেখতে পাচ্ছ, তো ঘূর্ণবাতের এখান থেকে এখানে যদি তথ্যটা তুলে দাও তাহলেই তুমি বুঝতে পারবে যে দেখো এখানে অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে নিম্নচাপ তৈরি হয়, আর এরই নিচে দেখো প্রতীপ ঘূর্ণবাত আছে, এখানে কি বলছে বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, এখানে উষ্ণতা আর এখানে বলেছে দেখো অল্প জায়গায় বায়ুর চাপ, বোঝা গেল। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে, এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খায়, আর এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে তোমার যে উচ্চচাপের বাইরে থেকে সৃষ্টি হয়ে নিম্নচাপ হয়, আর ওতে নিম্নচাপ থেকে উচ্চচাপ হয়। ওকে, অর্থাৎ দেখো এখান থেকে এখানে এই তথ্যটা আর এখান থেকে এই যে ঘূর্ণবাত এখান থেকে এই তথ্যটা তুমি যদি তুলে দিতে পারো এবং খেয়াল রাখতে পারো তাহলে তোমার 3টে পার্থক্য খুবই সোজা। এরপর দেখো 5এর দাগের যে কোশ্চেনটা দিয়েছে, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু চিত্র সহকারে তোমাকে বুঝিয়ে দিতে বলেছে। এটা দেখো তোমার বইয়ের 40 পাতাতেই পাবে। আর মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপের আকৃতি কেমন? এর বদ্বীপের আকৃতি হচ্ছে পাখির পায়ের মতো। কার? পাখির পায়ের মতো। ঠিক আছে, আর 40 পাতায় দেখো ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক বায়ুর কী চিত্র আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু, এই চিত্রটা তোমাকে আঁকতে হবে। এই এত সুন্দর রং করার কোনো দরকার নেই, এটা পাহাড়ি এইভাবে এঁকে দিয়ে আর এইভাবে নাম লিখতে হবে, আর এই তত্ত্বগুলো লিখতে হবে। দেখো অ্যানাবেটিক বায়ু আর ক্যাটাবেটিক বায়ু, খুবই কমন প্রশ্ন, আশা করি এটা তোমরা নিশ্চয়ই প্রস্তুত করে রেখেছো। এরপরে দেখো 2টা বলছে মারে ডার্লিং অবজেক্টের কৃষি ও পশুপালনের উন্নতির কারণ লেখো। এটা তুমি দেখো 117 পাতায়। দেখো দেখো তুমি ওশেনিয়া মহাদেশে যাবে, সেখানে মারে ডার্লিং যে অববাহিকা সেখানে চলে আসবে, আসার পরে দেখো এখানে কৃষি ও পশুপালন, এখানে একটা দেখো তোমার এখানে পয়েন্ট করা আছে, তো এখানে দেখো প্রথমে উপরে কৃষি আছে আর নিচে দেখো এইখান থেকে এখানে পশুপালন আছে, ব্যাস এই তথ্য তোমাকে তুললেই তোমার উত্তর হয়ে যাবে। আর এটা খুবই পুরোটাই তুলতে হবে, কারণ এটাও তোমার 5 নাম্বার আছে। ওকে, এরপরে দেখো কি বলছে, শিশির কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ শিশির কাকে বলে, এইটা যদি দেখতে চাও দেখো 49 পাতাতে আছে। আর ঘূর্ণবাতের কেন্দ্রের অংশকে কি বলে? ঘূর্ণবাতের চক্ষু। কি? ঘূর্ণবাতের চক্ষু বা ঘূর্ণবাতের চোখ। ওকে, আর এর উত্তরটা দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ শিশির কাকে বলে, এখান থেকে এই তথ্যটা তুললেই তোমার উত্তর হয়ে যাবে। তো আশা করি স্টুডেন্ট এই কোশ্চেন থেকে তুমি বুঝতে পেরেছো একটু প্রস্তুতি নিলে কত সুন্দর পরীক্ষা দেওয়া যায়। তো অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে, পরীক্ষা খুব সুন্দর দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার